যতটুকু সম্ভব লিখতে থেকে এইটাকে পড়তে গিয়ে না দেখি তো কি কি রুব্রিক গুলো আছে, কোনটার সাথে লিঙ্ক করতে গিয়ে কি করে কেন ভাবনা হয় লিঙ্ক তো করতে হবে। আমি এক ঝলক দেখলাম, এক ঝলক দেখতে তো প্রায় ঘন্টা, প্রায় 627 রুব্রিক আছে, প্রায় ঘন্টা 3 সময় লেগে যায়। এরকম ভাবে 2বার করে দেখলাম, কোনো আইডিয়াই তো হচ্ছে না মেডিসিনটা লিঙ্ক এসছে কোথায়। তবে আমি যতটুকু একটা জায়গা বুঝে শুনে লিঙ্ক করেছি আর কি, একটা জায়গায় চিন্তা ভাবনা নিয়ে এরকম পার্ট পার্ট ভাবে আর কি। হ্যাঁ, তো আমি ততটুকুই শেয়ার করছি। তো আপনারাও এটাকে নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন যে মেডিসিনটা এরকম কেন, আর কি কি ভাব আসতে পারে। হ্যাঁ, তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, সবাই একটু ভালোভাবে পড়বেন, চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, শুরু করছি। তো আমরা আর্জেন্টিনাম যখন পড়েছিলাম তখন একটা রুব্রিক ছিল, ডিলিশন সোডা ওয়াটার বোতল ইসে, মানে সেই যে বোতলের মধ্যে যে গ্যাসটা চাপানো আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা চাপানো আছে, বুদবুদ আকারে যে গ্যাসটা চাপানো আছে, সেই যদি চিপিটা খুলে দেয় তাহলে সেটা বুদবুদ আকারে বেরিয়ে আসবে, সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই যে ফিয়ার কন্ট্রোল, মানে এই যে একটা সেটা যদি যদি চিপিটা খুলে তাহলে আমি করতে পারবো না, এই যে একটা ভাবনা ডিলিশন সোডা ওয়াটার বোতল। তো আমার সুজাটা এরকম মনে হয়েছে, সুজা সুজার জীবন কাহিনীটা একটা কাচের ফুলদানির মতো, উপরটা বেশ চাকচিক্য সুন্দর, কিন্তু জিনিসটা আসলে ভঙ্গুর, সহজেই ভেঙে যায়। রুব্রিক হচ্ছে ডিলিশন গ্লাস শি মেড অফ। থুজা, আমি যে থুজা নিয়ে আজকে বলছি এটা বেশিরভাগ মানে টোটালটাই থুজাকে বোঝার জন্য আর কি, সে বোঝার জন্য মানে থোজা কিরকম প্রকৃতি হয় এগুলো কিন্তু প্রেসক্রাইবিং এর ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না, বা দু একটা জায়গায় কাজে আসতে পারে, জাস্ট মেডিসিনকে বোঝার জন্য। প্রেসক্রাইবিং করার মতন কিছু কিছু রুব্রিক আছে আমি বলবো, কিন্তু পুরোপুরি না, আমি জাস্ট বলছি মেডিসিনটা বোঝার জন্য। থুজা নিজেকে দুর্বল ক্ষীণ প্রকৃতির মনে করে, এই দুর্বল ব্যক্তিকে জন্ম দিয়েছে তার বাবা মা, তাই থুজা বাড়িতে বাবা মার সাথে যথেষ্ট খারাপ আচরণ করে, গালিগালাজ করে। থুজা ব্যক্তিত্ব নিজেও জানে যে তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব আছে, সেটাও একটা অবক্ষয় অবস্থা। কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, সেলফ ডেপ্রিসিয়েশন। তাহলে একটা একটা কিছু করতে গেলে একটা বিশ্বাসের দরকার, আত্মবিশ্বাস দরকার, সেই যে আত্মবিশ্বাস জায়গাটা সেটা সবসময় একটা অবক্ষয় অবস্থায়, সেলফ ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা যে একটা জায়গায় নিয়ে চলি, একটা নিজেকে স্ট্রং যে একটা ভাবনা চিন্তা, সেই জায়গাটা যদি সবসময় একটা অবক্ষয় অবস্থা থাকে, সবসময় ক্ষয় হতে থাকে, তাহলে মানুষটা তাহলে চিন্তা ভাবনার জায়গাটাতে যদি দুর্বল থাকে, তাহলে সে কতটা দুর্বল প্রকৃতির লোক। কিন্তু এই দুর্বলটা বাড়িতেও, বাড়ি তো জানে বাড়ির বাবা মা জন্ম দিয়েছে, একটা মা তার সবই জানে, তার জীবন কাহিনী সব জানে বাবা মা, কিন্তু সেটা সে জানো, কিন্তু সে বাইরের লোক গোচরে সেটা সে প্রকাশ করে না। তাহলে থুজা হলো দুর্বল প্রকৃতি। থুজার রুব্রিক গুলো, থুজার অনেকগুলো রুব্রিক আছে যেগুলো নাকি সি দিয়ে ইন্ডিকেট করা আছে। সি হলো দুর্বলতা প্রতীক, মানে মহিলা, যাকে আমরা বলি যে একটা দুর্বলতা প্রতীক, সি দিয়ে রুব্রিক গুলো আছে অনেকগুলো রুব্রিক। রুব্রিক আছে ডিলিউশন ডিমিনিশড থিন হি ইজ টু, ডিলিউশন ওর্থলেস হি ইজ। তাহলে নিজেকে মূল্যহীন মনে করে। তাহলে ডিমিনিশ হচ্ছে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হওয়া, তাহলে ডিলিউশন ডিমিনিশড থিন হি ইজ টু, সে ধীরে ধীরে একটা ক্ষয়প্রাপ্তির দিকে যাচ্ছে, যেহেতু তার একটা চিন্তা ভাবনা জায়গাটাই সবসময় একটা অবক্ষয় অবস্থা, ধীরে ধীরে ক্ষয় 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 হয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে খারাপ আচরণ করে কিন্তু বাইরে ভালো আচরণ করে।
রুব্রিক হচ্ছে বিহেভিয়ার প্রবলেমস চিলড্রেন ইন হোম বাট গুড অ্যাট স্কুল উইথ স্ট্রেঞ্জার্স। তাহলে বাড়ির ভিতরে সে অনেক কিছু খারাপ আচরণ করে, কিন্তু স্কুলে বা বাইরে সেখানে সে ভালো আচরণ করে। এখানে আমরা এর আগের দিন পড়েছিলাম তিনখানা ড্রাগ আছে, তার মধ্যে থুজা একজন। তো বাড়ির ভিতরে আর কি করে? অ্যাবিউসিভ হাজবেন্ড, অ্যাবিউসিভ হাজবেন্ড টুয়ার্ডস হার হাজবেন্ড, অ্যাবিউসিভ মাদার টুয়ার্ডস। তাহলে এই যে এই জগতে আমাদের যে ফ্যামিলিতে মা হলো সবচেয়ে কাছের মানুষ, সে মাকে গালিগালাজ করে। তাহলে একটা যখন সময় বড় হলো, বড় হওয়ার পরে যখন বিয়ে হলো, বিয়ে হলে তার স্বামী তার গার্জিয়ান, হ্যাঁ, সেখানেও সে গালিগালাজ করছে। অ্যাবিউসিভ হাজবেন্ড, অ্যাবিউসিভ হাজবেন্ড টুয়ার্ডস হার হাজবেন্ড। খুচরা বাচ্চা দুর্বল, বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, তো বাবা মা সবসময় তাকে একটা কন্ট্রোল রাখতে চায়। কারণ বাচ্চা যতই খারাপ হোক না কেন, বাবা মা তাকে শাসন করবে, একটা কন্ট্রোল রাখতে চায়। কিন্তু থুজা সেখান থেকেও অসুস্থ হয়ে যায়। ailment from domination children in, ailment from abused after being, ailment from abused after being sexually। তাহলে থুজাকে তার বাবা মা তখন নাকি একটা কন্ট্রোল করে রাখছে, তাকে ডোমিনেশন করে রাখছে, হ্যাঁ, তাকে ইচ্ছা মতন চলতে দিচ্ছে না। তো থুজা তার মনে হয় রিলেশন রং, সামথিং ওয়ার রং, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। রিলেশন সিন্ড ওয়ান হ্যাজ, তাহলে কি আমি কোনো খারাপ কাজই করছি, আমি কোনো পাপ করছি নাকি? আমি এখানে জন্ম নিয়েছি, আমাকে আমাকে পরিবেশ পরিবেশ কোনো চলতে দিচ্ছে না, আমার ইচ্ছা মতন চলতে দিচ্ছে না, তাহলে আমি কোনো পাপ কাজ করলাম নাকি? রিলেশন রিলেশন রং সামথিং, আর কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। আর কি হয়? এলিমেন্ট ফ্রম নেগলেক্টেড বিং মাদার্স বাই ওয়ান। তাহলে বাড়ির মা, মার শিশু বা মার বাচ্চা, সব থেকে বা বাচ্চা হোক না, যে কারো মা আর কি, সে যত বড়ই হোক না কেন, মা হলো সব থেকে কাছের লোক। সে কাছের মানুষটার সাথেও তার মনে হয় না মা তো আমাকে তখন দেখাশোনা করছে না, এখান থেকে সে অসুস্থ হয়ে যায়। এলিমেন্ট ফ্রম কোয়ারেলিং ফাদার ওয়ান উইথ ওয়ান্স। তাহলে বাবার সাথে ঝগড়া কেচাল করে তার অসুস্থ হয়ে যায়। এই যে একটা বাড়ির ভিতরে একটা ঝগড়া কেচাল, একটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি, একটা গালিগালাজ করে এই যে একটা চলতে থাকে, এখানে কি হয়? সে অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট হচ্ছে প্রতিবাদ মুখর, নৈরাজ্যবাদী আমরা যেটা নাকি, মানে সে প্রতিবাদ করার জন্য সে মুখ করে থাকে, একদম মুখ করতে থাকে। আর বাইরের লোকদের প্রতি সে কি করে? ডিক্টেটোরিয়াল, হটি, নিজে উপরে থাকবে, অন্যদিকে ছোট করে রাখে। থুজা নিজের ইচ্ছা মতো না হলে পরে সে রাগ হয়ে যায়। অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফ্রম, অ্যাঙ্গার উইল ইফ থিংস ডু নট গো আফটার হিজ। তার যদি ইচ্ছা মতো না চলে সে রাগ হয়ে যায়। আবার কি হয়? অ্যাঙ্গার ভায়োলেন্ট হয়ে যায়। অ্যাঙ্গার ভায়োলেন্ট থিংস ডু নট গো অ্যাজ ইস উইশ। তার ইচ্ছা মতো যদি না হয় তাহলে সে খুব রেগে যায়। এরকম অবস্থায় একটা যখন বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে, তখন কি হয়? অ্যাভার্সন হাজবেন্ড টু, অ্যাভার্সন অ্যাভার্সন মাদার টু। তাহলে যে স্বামী হোক আর মা হোক, তাদেরকে সে পরিহার করে। এইটা থুজার একটা সাইড, একটা স্টেট। আর একটা স্টেটে আমরা এটা জানি, আমরা পেশেন্টের কাছ থেকে যে সিমটম গুলো পাই, এটা আমাদের একটা ক্লাসিক্যালি ছিল যে সাবজেক্টিভ সিমটম, অবজেক্টিভ সিমটম। সাবজেক্ট হচ্ছে রোগী যেটা নাকি সরাসরি ফিল করে বোঝে, সেটা হচ্ছে সাবজেক্টিভ। আর আমি আন্ডারস্ট্যান্ডিং করে যেটা নেই সেটা হচ্ছে অবজেক্টিভ। তাহলে
থুজার যে ডিলিউশন যে পার্ট, মানে এই যে সাবজেক্ট যে সিমটম গুলো, সেটা হচ্ছে ডিলিউশন পার্ট দিয়ে। এই যে রুব্রিক গুলো ডিলিউশন পার্টের, এই রূপগুলোর দাম সব থেকে বেশি, কেন রোগী এটা নিজে ফিল করে। তাহলে থুজা ফিল করে তার শরীরটা কমজোরি, দুর্বল, দেখতে খারাপ, ক্ষীণ, ভঙ্গুর, এইটা সে থুজা ফিল করে। এর জন্য থুজার পেশেন্ট সরাসরি আমাদের চেম্বারে বলবে তার শরীরটা, তার বডি মানে তার শরীরটা এইরকম এরকম এরকম বলবে আর কি। ডিলিউশন বডি ব্রিটেলিস, ডিলিউশন বডি কন্টিনিউটলি বডি উড বি dissolve, তাহলে ডিলিউশন বডি কন্টিনিউটি অফ বডি উড বি ডিজলভ, তাহলে সবসময় তার দেহটা ভেঙে যাচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ডিজলভ হচ্ছে যেরকম বরফ যদি রেখে দেওয়া যায়, ওটা ধীরে 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 গলে গলে একটা পরে শেষ হয়ে যায় আর কি। তাই এরকম একটা তার মনে হয় তার বডিটা ভঙ্গুর, সবসময় ক্ষয়প্রাপ্ত হচ্ছে। ডিলিউশন বডি ডেলিকেট, ডিলিউশন বডি লাইটার দেন এয়ার body is, ডিলিউশন বডি thin is, ডিলিউশন বডি আগলি বডি লুকস, তাহলে তার এই ভঙ্গুর দেহটা, তার এই দেহটা দেখতে খারাপ। ডিলিউশন এক্সিস্টেন্স লঙ্গার she could not existent, তাহলে সে আর বেশি দিন বেঁচে থাকবে না, এক্সিস্টেন্স থাকবে না, বেঁচে থাকবে না। ডিলিউশন গ্লাস she is made of, তার দেহটা কাচের তৈরি। ডিলিউশন গ্লাস উড গ্লাস এসেক্ট্রা বিং মেড অফ, তাহলে তার দেহটা কাচের কাঠের এরকম তৈরি। ডিলিউশন লেগস গ্লাস আর মেড অফ, তাহলে তার পাটা কাঁচ দিয়ে তৈরি। থুজার যে এই দুর্বলতা, তার দেহটা ভঙ্গুর, দেখতে খারাপ, এইটা বাইরের লোকদের প্রকাশ করতে দেয় না, এই দুর্বলতাগুলিকে প্রকাশ করতে দেয় না, ভিতরে চেপে রাখে। থুজা এই জায়গাটায় সিক্রেটিভ, রিজার্ভ। তার জন্য কি হয়, কনভারসেশন অ্যাগ্রাভেশন, কারোর সঙ্গে কথা বলতে গেলে তার সমস্যা তৈরি হয়ে যায়, বেড়ে যায়, কনভারসেশন অ্যাগ্রাভেশন। থুজা বাইরের লোকদের কাছ থেকে, বাইরের লোকের থেকে দুটা প্রশংসা করুক, তাকে দুটা ভালো কথা বলুক, হ্যাঁ, তাকে একটু তারিফ করুক, এটা সে চায়। এর জন্য তার মনে একটা ভাবনা হয়, হয়তো গেল কেউ একটু ভালো কথা বলো না, এই যে বললো না, এটা তোমার একটা ভাবনা হয়। ডিলিউশন অ্যাপ্রিসিয়েটেড শি ইজ নট, তাহলে কি করে থুজা, এই যে বাইরের লোকদেরকে একটা মানে টাইপ করবে, আমাকে ভালো কথা বলবে, হ্যাঁ, আমাকে প্রশংসা করবে, এর জন্য লোকদের সাথে সে ভালো ব্যবহার করে, লোকদেরকে খুশি রাখার চেষ্টা করে, প্লিজিং ডিজায়ার টু প্লিজ আদার্স। থুজা অন্যদেরকে প্রশংসা করে দিয়ে নিজের কাজটাও হাসিল করতে চায়, ম্যানিপুলেটিভ রূপে গেছে। তো থুজার এই দুই একটা গুণ আছে, সামান্য মতো গুণ আছে, এইটা থাকার জন্য নিজের মধ্যে তৈরি হয় যে আমার কাছে অনেক কিছু আছে। ডিলিউশন পাওয়ার অল পাওয়ারফুল শি ইজ, ডিলিউশন প্রেগনেন্ট শি ইজ, তার মনের মধ্যে মানে লোককে খুশি করতে পারে, ইস্যু করতে তার ইসে আছে, তার এগুলো গুণগুলো আছে।
তাহলে সুজা তো নিজে দুর্বল, কিন্তু বাইরে সেটাকে প্রকাশ করতে দেবে না, প্রকাশ করতে চায় না, একটা ভালো মানুষ সেজে থাকে। এই যে একটা ভালো, আমি খারাপ কিন্তু বাইরে আমাকে ভালো মানুষ সেজে দেখতে হবে, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়, তখন মনের মধ্যে একটা একটা কি বলা যায়, এই যে একটা মানুষের রূপে আছে রিলেশন ওয়ার বিং অ্যাট, মনে একটা যুদ্ধ, যুদ্ধ পরিস্থিতির সামনে একটা মোকাবেলা করতে হবে, ওই জিনিসের সঙ্গে মোকাবেলা করতে, এটা একটা যুদ্ধের মতন তার মনে হয়। ব্যাপারটা সামান্য, কিন্তু সোজা যেহেতু দুর্বল ব্যক্তি, তার কাছে একটা যুদ্ধের মতো পরিস্থিতি মনে হয়, রিলেশন ওয়ার বিং অ্যাট। তো এইটা যখন নাকি বাড়িতেও যে ঘটনা ঘটায় সোজা, তখন এটা আসতে পারে, রিলেশন ওয়ার বিং অ্যাট। তো থুজাতে যে রুবিটা আছে, ডিলিউশন কনফিডেন্স, না, সেলফ কনফিডেন্স, ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স, ডেপ্রিসিয়েশন, সেলফ ডেপ্রিসিয়েশন, এই যে মনে একটা অবক্ষ অবস্থা, এই অবক্ষ অবস্থা মনে চলতে থাকলে তখন মনে হয় কি তার দেহ আর বডি বোধ আলাদা হয়ে গেছে, তার দেহ মন আলাদা হয়ে গেছে, দেহ আত্মা আলাদা হয়ে গেছে। কারণ নিজের যে চিন্তা ভাবনার জায়গাটাই নরবর, খুব গড়বড়ের জায়গাটা, একদম নরবরের জায়গা আর কি। রিলেশন সেপারেট বডি, মাইন্ড আর সেপারেট বডি অ্যান্ড, একটা রূপ হচ্ছে ডিভিশন সেপারেটেড বডি, সোল, বডিজ। তাহলে তার দেহ থেকে সোল হচ্ছে আত্মা, সেই আত্মাটা আলাদা হয়ে গেছে, এরকম তো একটা ভাবনা আছে। এই যে থুজার যে তার একদম অবস্থা, নিজেকে তখন মনে হয় আমি তো আর নিজেকে পরিচালনা করতে পারছি না, আমি তো একটা অন্যের হয়ে পরিচালনা করছি, নিজের মধ্যে সেই যে একটা চিন্তা ভাবনা করবে, সেই জায়গাটাও তো আর থাকে না। তখন থুজার মনে হয় রিলেশন হেড বিলংস টু অ্যানাদার, রিলেশন ইনফ্লুয়েন্স ওয়ান্স, ওয়ান ইজ আন্ডার পাওয়ারফুল, তখন মনে হয় সে একটা কোনো একটা পাওয়ারফুল ব্যক্তির আন্ডারে সে চলছে। ডিভিশন সুপার হিউম্যান ইজ কন্ট্রোল ইজ আন্ডার সুপার হিউম্যান, এই রূপগুলো পাশাপাশি রূপে। এর জন্য কি হয়, তখন নিজেকে নিজে ঘৃণা করে, কন্টেম্পটুয়াস সেলফ অফ। তাহলে থুজার মনের মধ্যে একটা সবসময় এই চিন্তাগুলো চলতে থাকে, আমি দুর্বল, ক্ষীণ, হ্যাঁ, এরকম একটা, আমার কি হবে, এই যে আমি তখন আমার মধ্যে নাই, এই যে একটা মনের মধ্যে সবসময় চলতে থাকে। যে আমরা যে সবসময় যে রূপটা ধরি ফিক্সড আইডিয়া, ফিক্সড আইডিয়াকে যদি ক্লিক করা যায়, তাহলে দেখা যায় থট পারসিস্টেন্ট, তার মানে তার মনের মধ্যে সবসময় গেলে চলতে থাকে। আর একটা ভালো রূপিক আছে ফ্যানাটিজম, ফ্যানাটিজম হচ্ছে ধর্মান্ধতা, বা মনের মধ্যে যেটা গেঁথে যায় সেটা আর মন থেকে সয় না। এই যে অনেক সময় রোগীরা বলে এই যে আমার এখানে না মনের ভিতরে পোকা আছে, এই পোকাগুলো কিরমির করে, এইটা তার মনের থেকে আর যায় না, এর জন্য সে অনেক ডাক্তার দেখায়, বা বিভিন্ন আছে, এই আমার পিঠের দিকে একটা চাপ লাগা গেছে, মনে হয় রক্ত জমা আছে, এরকম যে ফিক্সড ভাবনা গুলো, বা ফ্যানাটিজম না, এটা মনে একদম যেটা তার হয় আর কি, এটা তার শরীরের মধ্যে কিছু হলে একদম মনের মধ্যে গেঁথে যায়, এখান থেকে আর তাকে সরানো যায় না। এখান থেকে আমরা সোজা একটা এন্ট্রি পয়েন্ট পেতে পারি। আর কি হয়, ডিউরেশন পাস্ট ডিসএগ্রেবল অকারেন্স অন, তার যে আগের যে ঘটনাগুলো ঘটে গেছে, ডিসএগ্রেবল ঘটনাগুলো, সেগুলো তার মনের মধ্যে চলতে থাকে, আর এটা মনের মধ্যে একদম গভীর হয়ে চলতে থাকে, একদম ব্রুডিং অবস্থায় চলে যায়। তাহলে এই যে ব্রুডিং মানে একটা খুব গভীর একটা চিন্তা ভাবনা চলতে থাকে, এখান থেকে বেরিয়ে আসতে চায়। তারপর হচ্ছে সিক্রেটিভ, মানে এই যে একটা লাস্ট যে কতগুলো পর্যায়ে আছে, এভাবে আমাদের কাছে পেশেন্ট আসবে। আর বাচ্চাদের জন্য কয়েকটা রুব্রিক আছে, লুকড এট ক্যানট বি লুকড, রুব্রিক আছে বাচ্চাদের জন্য, তো বাচ্চাদেরকেও ধরাও খুব মুশকিল। ঠিক আছে, আমি থুজা তো এরকমই বুঝলাম, এরপর আশা করছি আপনার কাছে একটু ভালো বুঝবো।
ঠিক আছে, আমি এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ডক্টর শ্যামল রুদ্র। শ্যামলদা বলছি বডি ডিমিনিশড এটাই কি তুজা আছে? আমি তো পেলাম না কোনো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা আছে, ডিমিনিস্ট আছে। ডিমিনিস্টের আছে সঙ্গে নাকি? হ্যাঁ ডিমিনিস্টের সঙ্গে আরেকটা রুব্রিক আমরা বেশি করে কনফিউজ হয়ে যাই, সেটা হচ্ছে ডিলুশন গেটিং থিন। এই জায়গায় কিন্তু ডিমিনিস্ট আছে, অলরেডি হয়ে গেছে। যদি কোনো পেশেন্ট এরকম বলে আমার এই রোগের জন্য দেখছো আজকে আমার হালত কিরকম হয়ে গেছে, হয়ে গেছে যদি এই ধরনের দেয় যে অ্যাকচুয়ালি আমি খুব দুর্বল হয়ে গেছে আর আমি ওইরকম আর পারিনি, তখন কিন্তু এই রুব্রিকটাই বেশি ইন্ডিকেট করবে। আর যদি বলে যে আমার এই রোগের জন্য দিন প্রতিদিন আমি রোগা হয়ে যাচ্ছি, তখন কিন্তু ওই থিনের জায়গায় যেতে হবে। এই দুটো রুব্রিক কনফিউজ হয়। এবারে এখানে কমলদা ডিমিনিশড বলতে পারেন ভালো করে। গোপীনাথ দা, আরেকটা রুব্রিক আছে, ডিলুশন বডি থিন ইজ গেটিং। এইটা বডি সুজার থিন, মধ্যেও আছে। হ্যাঁ থিন, এটা তো পাশাপাশি একটা রুব্রিক আছে না? শুধু থিন আছে আর হ্যাঁ। থিন ইজ গেটিং থিন আছে, দুটো আছে, একটা সালফার একটা তুজা। থিন বডি ইজ ডিলুশন থিন বডি ইজ, হ্যাঁ আর থিন বডি। একটা ডিলুশন থিন ইজ গেটিং, দুটো হ্যাঁ। পাশাপাশি। কিন্তু কিন্তু ডিমিনিশড হ্যাঁ সিনথেসিসে কই তুজা দেখতে পাচ্ছি না, এটা কি কমপ্লিটে আছে তাহলে? একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার বডি। আমি নই, আমার দেহ। দেহ থিন হয়ে যাচ্ছে, দেহ ব্রিটল হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে আমি, তাই তো? হ্যাঁ, এটাই তো। আলোচনার থেকে হ্যালো বিপ্লব দা, হ্যাঁ, এই আলোচনা থেকে মেইন রুব্রিকগুলোকে ধরে ওগুলোকে আবার ক্রিটিক্যালি যদি আমরা এক্সপ্লেনেশন করি তাহলে জিনিসটা পূর্ণাঙ্গ হবে মনে হয়। হ্যাঁ মঞ্জুদা, হ্যালো। হ্যালো। তাহলে আপনি একটু রেডি করেন, ওয়েট করলাম বুধবার দিনের জন্য। হ্যাঁ অবশ্যই, আমাকে যেদিন দেবে আমি সেদিনই বলবো। আমি পড়াশোনা করছি, মানে এই আচ্ছা। রুব্রিকগুলোকে না, এই আমরা যেভাবে এক্সপ্লেন করি এগুলোকে আবার ধরে ধরে এই ডিলিউশন থিন, ডিলিউশন, এই সমস্ত যে রুব্রিকগুলো আর কি, গেটিং থিন, বডি ইজ থিন, এগুলোকে ধরে ধরে একেবারে ক্রিটিক্যালি এগুলোকে এক্সপ্লেন করে সেইভাবে মানে পুঙ্খানুপুঙ্খভাবে এগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে পরে তাহলে যদি ঠিকঠাক করা যায়, না হলে অল্প। হ্যাঁ দাদা একবারে সঠিক কথা। এইগুলো আমরা অনেক কনফিউজ হয়ে যাই তো অ্যাকচুয়ালি, হ্যাঁ ওই যে পেশেন্ট কি বলতেছে আমরা সেটা নেওয়ার সময় ব্যাপারটা রুব্রিকটা অত আর ডিসকাস, আমার ক্ষেত্রে বলছি অতটা জানা নেই বলে তাই ধরতে পারিনি। কিন্তু যারা হয়তো এই দুটো রুব্রিককে নিতে পারবে, কারণ আমি এক জায়গায় কনফিউজ এরকম হয়েছিলাম, পরে আবার দেখে গিয়ে যে ওর যে টেন্স অনুযায়ী ওইটা হওয়া উচিত, এইটা আমি ভাবলাম। হ্যাঁ আর হ্যাঁ সেই সঙ্গে শ্যামল দাকে যোগ করি, শ্যামল দা অ্যাকচুয়ালি খুব ভালো বলে দিয়েছেন বলছেন। আর ওই যে একটা রুব্রিক নিয়ে বললেন, যেগুলো বলছে যে ডিলিউশন মেড অফ বডি মেড অফ উড অর কাঁচ, যে কোনো হোক না কেন, অ্যাকচুয়ালি রুগী অন্য ডাক্তারবাবুর এটা কথা আমি যেটা সেখান থেকে শিখেছি, বলে যে রুগী পেশেন্ট এসে পেশেন্ট বলবে দেখো ডাক্তারবাবু আমি তো দেখো আমার শরীরটা দেখো খুব মোটা, কিন্তু আমি ভিতর থেকে কিন্তু আমি অনেক দুর্বল, তখনই এই রুব্রিকগুলো নেওয়া যায়। বা অনেক পেশেন্ট বলে শরীর হাঁটা কাটা শরীর, সে কিন্তু ডাক্তারকে যে বলবে ডাক্তারবাবু আমাকে ওই 500 বা 1000 mg ট্যাবলেট দিবেন নি, দিলে আমি অজ্ঞান হয়ে যাই। তখন বলে আমি তুমি এত শরীর এই বয়সে 40 বছর বয়স, বা না না আমি সহ্য করতে পারি না। আবার অনেকে এরকম ভাবে বলে যে এই স্ট্রং পারফিউম আমি নিতেই পারিনি মোটেই, কোনটা নেই না সে কিন্তু ওইটাকে সে নিতে পারে, মানে তার শরীর হৃষ্টপুষ্ট কিন্তু তার ভিতরে কিন্তু তার উইকনেসটা বেশি আছে, উইকনেস দুর্বল আর কি, অতটা তার স্ট্রেংথ নেই শরীরে। সেখান থেকে আমরা এই রোগগুলোকে লাগাতে পারি।
যেরকম বলে না ডাক্তারবাবু, আমার জল খেলেও অম্বল হয়। না, ওটা কিন্তু আলাদা। জল খেলে অম্বল অ্যাসিডিটি হয়তো হয়ে যাচ্ছে, তার পাচন ক্রিয়া, এটা কিন্তু ওটা না। ধরো 500 এমজি নর্মাল লোক নেয়, সেখানে বললো 500 এমজি দিলে কিন্তু আমার শরীরে কষ্ট হয়, আমি অজ্ঞান হয়ে যাই কিছু সময়ের জন্য, লক্ষ্য হ্যালো, রাখতে হয় বাড়িতে। ওখানে গোপীনাথ একটা দা, কথাগুলো এরকম না, কথাগুলো সব দিকে, যেদিকে নেবেন সেদিকেই হবে। এখন পেশেন্ট বলছে ডাক্তারবাবু আমি জল খেলেও অ্যাসিড হয়ে যাচ্ছে, আমি না কিছু পারি না করতে। এই দেখুন না, আমার দিনকে দিন শরীরটা এমন হচ্ছে, মনে হয় শরীরটা বোধহয় আমার ভেঙে পড়বে। আর কোনো একদম একদম এই আর সেটটা ধকল, আসে খুব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর ধকল আচ্ছা, ওটাকে করতেছে। নেওয়া যাবে, ওটাকে নেওয়া, জল খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে, এটাকে নেওয়া যাবে। এটাকে যখন ওখানে গিয়ে হ্যাঁ ফিনিশিং দিবে, যে শরীর আর হ্যালো। আমাকে দিচ্ছে না, তখনই কিন্তু বডি বিটেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওখানে যে বলছে না আমার জল খেলেও এসে যায় না, হ্যালো, এই কথাটার মানে বুঝতে হবে যে আমার জল খেলেও অ্যাসিড হয়ে যায়, তার মানে কি বোঝাচ্ছে? ডিভিশন বডি ডিফেন্স পাওয়ার হ্যাজ নো, তার যে হ্যাঁ, ওই যে শরীরে যে একটা বিটল। ইমিউন পাওয়ার ছিল, তার যে শরীরে একটা ইমিউন পাওয়ার ছিল, যে একটা জল যে খাবো সেটা তার মধ্যে শক্তি নেই। ডিভিশন ডিফেন্স, হ্যাঁ, হ্যাজ নো, এরকম একটা রুবিক আছে কিন্তু। ওই যে সুজাতেও তো হ্যাঁ, আছে যে বডি বিটল, ডিলিউশন বডি না বিটল। বডি বিল্ড, বডি বিল্ড তো আলাদাই গিয়ে গেল। এবারে যখন বলছে আমার জল খেলেও অ্যাসিড হচ্ছে, তার মানে তার যে একটা ইমিউন পাওয়ার ছিল সেটা এতটাই দুর্বল হয়ে গেছে, সে জলটা সহ্য করতে পারছে না। তার মানে তার বডি ডিফেন্স পাওয়ার যেটা আছে না, প্রতিরোধ ক্ষমতা, সেটা নষ্ট হয়ে গেছে। ডিলিউশন ডিফেন্স পাওয়ার হ্যাজ নো, এরকম একটা রুবিক আছে। হ্যাঁ, আমি যেটা শুনেছি, আমি জেনেছি আর কি, যে সামান্য একটু খাওয়ার গোলমাল হলেই পেট খারাপ, সামান্য ওই একটু যে ঠান্ডা জল খেলে বাতাস অম্বল, বা সামান্য হলেই, খেলে আমার ঠান্ডা বাতাস গ্যাস অম্বল হয়ে যায়। সামান্যতেই, সামান্যতে আক্রান্ত হয়ে যায় বডি। আমরা এরকম করে আমি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটা রুব্রিক রয়েছে না, যেটা শ্যামলদা বলতে বলতে, ডিলিউশন ডিফেন্স, যেটা প্রোটেকশন, ডিলিউশন প্রোটেকশন, ডিফেন্স হ্যাজ নো হ্যাঁ, প্রোটেকশন, এই ধরনের হ্যাঁ, ডিলিউশন প্রোটেকশন, ডিফেন্স হ্যাজ নো, এই ধরনের রুব্রিক রয়েছে। হ্যাঁ। কার্সিনোসিন যে আছে, আমি একটু সবসময় রোগাক্রান্ত হয়ে কার্সিনোসিন যাই আছে একটু। এটা। গোপীনাথ দা, এটা এই কার্সিনোসিন ধরনের, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, সবাইকে বুঝতে হবে রোগীর যে কথাগুলো বলছে, তার যে সেই কথাটা বলার মধ্য দিয়ে কি বোঝাতে যাচ্ছে, তার কিন্তু শরীরটা দুর্বল, না তার বডি পাওয়ারটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, যদি বডি পাওয়ারটা দুর্বল হয় তখন ওদিকে চলে যাবে। আর যেমন না আমার বলে না ডাক্তার দেখেন আমাকে এরকম দেখেন, দেখলে কি হবে? হ্যাঁ, আমার শরীর কিন্তু একদম কিচ্ছু নাই। সবাই আমাকে বলে আমি এত কাজ করতে পারি, তোমার মোটা চেহারা, যাও তুমি একটা কিছু ঠেলতে হবে, ধরতে হবে, তুমি যা যাও, কিন্তু আমি যেতে পারি না। লোকে তো আমার দেখে মোটা সোটা, কিন্তু আমি তো দুর্বল। হ্যাঁ, এই যে ভাবনাগুলো হয় না, এখান দিয়ে ঢুকে যাবে আর কি। এবার আজকে হোস্ট কি বাবরদা? হ্যালো, ডক্টর বাবর শেখ। হ্যাঁ দাদা, হ্যাঁ, প্রস্তুত। এরপর তো আছেন আমাদের কমলেশ স্যার। কমলেশ স্যার বলবেন আজকে পূজার জার্নি নিয়ে। কমলেশ স্যার। यस सर यस। হ্যাঁ, বাবরদা, বাবরদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, চালু করবো তো, শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ শ্যামলদা, আপনি ভালো বলেছেন, শুনেছি, শিখেছি। হুম, আহ, সবাইকে আমার নমস্কার। आज पूजा ऑक्सीडेंटल आज हम लोग का मेडिसिन है। Thuja belongs to the family Coniferae. The common name of Thuja is Arbor vitae, which means tree of life. It was used earlier as an antigent, diuretic, and as expectorant. है ना, यूरिन को अधिक मात्रा में करने के लिए और एक्सपेक्टोरेंट के लिए, और इस तरह के यूज होता था पहले के जमाने में।
It is a homeopathic remedy for warts, tumors, overgrowth, asthma, allergies, etc. It is a polycrest antipsychotic remedy. Dr. Hahnemann, who unfold, open its life-saving and life-prolonging properties to signify its name and real tree of life. It is a real tree of life. The history of Thuja is Dr. Hahnemann received a case. डॉक्टर हनीमैन के पास एक केस आया, एक यंग आदमी आया. The patient complained of some symptoms similar to gonorrhea, like purulent discharge from urethra, small pimples, and itching about the glans penis. डॉक्टर हनीमैन के टाइम में एक पेशेंट आया और उसको सिम्टम्स था, पुरुलेंट डिस्चार्ज था यूरेथ्रा से, स्मॉल पिंपल्स था, इचिंग था ग्लैंस पेनिस में. डॉक्टर শোনা যাচ্ছে না? किसी के साथ कॉन्टेक्ट नहीं था. यस, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? না, কোনো একটা কারণে শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে। ঠিক না, আছে, ঠিক। একদমই শোনা যাচ্ছে না। আরো সবাইকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? বাবরদা, হ্যাঁ, শোনা হ্যাঁ, বিরাট দা? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ठीक है, ठीक है। तो पेशेंट ने डिनाइड किया कि नहीं, मैंने तो कोई ऐसा कोई सेक्सुअल इंटरकोर्स किया नहीं है। तो डॉक्टर ने उससे कोई दवाई नहीं दी, डॉक्टर हैनीमैन ने उससे कोई दवाई नहीं दी और कहा कि आप हमको रिपोर्ट करिए 2-3 दिन बाद। ठीक है। टू हिज सरप्राइज द पेशेंट केम बैक वेल, पेशेंट एकदम अच्छा होके आया 3 दिन बाद। द यंग फ्रेंड, तो वो जो पेशेंट था फिर वो डिस्क्लोज किया कि उसने कुछ दिन पहले जो आर्बर विट्टी की पत्तियां थी उसको खा लिया था और चबा लिया था, चबा के वो खा गया था आर्बर विट्टी की, है ना। तो क्या हुआ, दिस लेड हैनीमैन टू इन्वेस्टिगेट द प्रॉपर्टीज ऑफ थुजा ऑक्सीडेंटलिस। ठीक है। तब डॉक्टर हैनीमैन के माइंड में आया कि ये लीव्स खाया है आर्बर विट्टी का और इसका सिम्टम्स आया है, तो उसका दिमाग में स्ट्राइक किया। उसके बाद में उसको उन्होंने स्टडी करना शुरू किया, प्रूविंग करना शुरू किया और प्रूविंग के बाद में उसको अदा। तो इसीलिए हम लोग इसको यूज करते हैं, इट इज सप्रेस्ड और मल ट्रीटेड गोनोरिया में इसको हम लोग ज्यादा यूज किया जाता है। इस तरह से इसका थुजा का जो है थुजा का प्रूविंग हुआ था। ठीक है। थुजा पेशेंट्स आर वेरी सेक्रेटिव, they will not permit themselves to be even looked at. They don't trust anybody easily and do not portray, they do not describe themselves truthfully. This will not happen suddenly. Usually the patient suffers with low self-esteem, atma-samman and feeling of worthlessness. These inner doubts make the patient portray the pleasing and extended image to the world. This is hiding of unpleasant aspect leads to the secretiveness. तो वो जो छुपाता है अपना एस्पेक्ट को, इससे चलते वो सेक्रेटिव हो जाता है। The patient learns not to display their real character anymore. ना, तो as you are a doctor, always
always feel that some information is lacking or purposely withheld by the patient. पेशेंट जो आता है, हम लोग अगर साइकोटिक थूजा का पेशेंट रहेगा तो वो अपना सिम्टम्स पूरा बताएगा नहीं, छुपाएगा, सेक्रेटिव रहेगा. थूजा पेशेंट्स आर वेरी रिजर्व्ड and suspicious. They don't allow any type of deep communication, as they are mistrustful and worry what might happen if they enter into deep communication. अगर वो deep communication में चल जाएगा तो उसका राज खुल सकता है, उसका बारे में लोग जान सकता है, इसीलिए वो deep communication में भी नहीं जाना चाहता है. That is why they learn the art of manipulation. इसीलिए वो चालाकी करना सीख जाता है. Thuja is a remedy which tends to alter the psychotic constitution by changing the soil in which element of the disease grow. जब सोरा बहुत ज्यादा रहता है और साइकोसिस डेवलप करता है और थूजा का पेशेंट डेवलप करता है तो हम लोग थूजा देके ही उसको हटाता है. इसके There are three main precursors to the chronic condition calling for thuja. पहला है suppressed gonorrhea, दूसरा suppressed warts और थर्ड है वैक्सीनेशन. ये तीनों में बहुत अच्छा हम लोग देते हैं और काम करता है इसमें. If gonorrhea is checked by injection, by cold or by any other influence, constitutional symptoms may arise, which calls for thuja occidental. It has a marked relationship to the smallpox vaccine, but has a lesser capacity to remove the untoward, unexpected effort of other immunization. Regarding the nervous system, thuja personality exhibits a manner which is hurried and impatient. Their movements are unnaturally active and hurried. वो बहुत जल्दी में रहता है, unnaturally जल्दी में रहता है. There is a form of insanity or mania. With a insanity touched will not be, which we find thuja the only remedy, and that is one where the fixed idea, there is a fixed idea in the patient's mind, that is he is made of some brittle substances and he will be broken if touched, or he thinks that his body and souls are separated, or that a stranger at his side. The action of the drug on the nervous system is further shown in the various forms of neuralgia, that is indicated in the form of headache, which the patient has a sensation as though nail were being driven into the vertex or into the frontal eminence. एक रूब्रिक था हरि का, हरि मेंटल वर्क इन, हरि मूवमेंट्स इन, हरि ऑक्यूपेशन इन, हरि वॉकिंग इन. उसको सभी चीज में चलने में भी हड़बड़ी रहती है. ठीक है, कोई भी काम धंधा करता है ऑक्यूपेशन करने में, उसमें भी बहुत हड़बड़ा के जल्दी जल्दी करने में आएगा. कोई मूवमेंट रहेगा उसमें भी, काम करेगा उसमें भी उसको बहुत हड़बड़ी रहती है. हम लोग ऑब्जर्वेशन से बहुत बार देखते हैं, पेशेंट लोग हम लोग के पास आते हैं तो हाथ मिलाते हैं. ठीक है, ये बॉडी लैंग्वेज की बात है. बॉडी लैंग्वेज में हम लोग देखते हैं पेशेंट, तो बॉडी लैंग्वेज में हम लोग देखिए, व्हेन अ पर्सन ऑफर हिज हैंड विथ अ पाम फेस्ड अपवर्ड, अपना पाम जो ऊपर की तरह रखता हाथ मिलाते समय, it is considered to be the vinamra, suppressive gesture, vinamra gesture.
that conversely, when someone offers his hand with palm faced downward or twist his hand downward during the handshaking, जब हाथ मिलाते समय कोई अपना आदमी दूसरा का हाथ के ऊपर अपना हाथ रख के अपना पाम नीचे की तरफ रखता है, तो ये क्या मैसेज देता है? वो सुपीरियरिटी का मैसेज देता है। ठीक है, अगर वो हाथ अपना पाम ऊपर की तरफ रखता है तो विनम्र होता है। ये हम लोग बॉडी लैंग्वेज से जानते हैं। ठीक है, नेक्स्ट दूसरा हाथ मिलाने का है शेकेबल शेक हैंड का, जो एक्सट्रोवर्ट पीपल टेंड टू हैव अ फर्म हैंडशेक, बहुत जोर से हाथ मिलाएगा। ठीक है, जो एक्सट्रोवर्ट आदमी होगा हाथ मिलाएगा अच्छा से, उसमें हाथ मिलाने में ताकत रहेगा उसका। साई और न्यूरोटिक पीपल टेंड टू हैव अ लूज हैंडशेक, ऑलमोस्ट लाइक दे आर रिलक्टेंट टू शेक योर हैंड, वो उसका इच्छा नहीं रहता हाथ मिलाने का, बहुत ढीला सा हाथ मिलाएगा, तो वो साई नेचर का रहेगा, न्यूरोटिक पीपल रहता है। ठीक है, एक तो जो बहुत इंपॉर्टेंट है थूजा का जैसा हाथ मिलाने का, थूजा का पैशन क्या? फिंगर शेक। ठीक है, दिस हैंड शेक इन्वॉल्व्स, द नेम इम्प्लाइज स्वीट डिस्टेंस, वो अपने आप को दूर रखना चाहता है। जब 4 उंगली से हाथ मिलाएगा, वो हाथ मिलाएगा सिर्फ 4 उंगली आपका रहेगा, 4 उंगली उसका रहेगा। ठीक है, थूजा आर नॉट कंफर्टेबल अराउंड यू येट एंड डोंट वांट टू बी इंटीमेट और फुल हैंड और हैंड शेक, वो आपके साथ कंफर्टेबल नहीं रहेगा तभी ऐसा हाथ मिलाएगा, वो आपसे दूर रहना चाहेगा। ठीक है ना, हम लोग ने देखा है बहुत समय पेशेंट हम लोगों के पास आते हैं, हम लोग को पहले नमस्ते करते हैं और हाथ मिलाते हैं, है ना। हम लोग क्या हाथ मिलाता है, दूसरों से भी हम लोग देखते हैं, तो वो उसमें तरह तरह का वैरायटी हम लोग को देखने को मिलता है। ठीक है, कुछ पेशेंट हाथ मिलाते हैं तो कड़क से हाथ मिलाते हैं, बोलते हैं हेलो सर, गुड इवनिंग, है ना, गुड मॉर्निंग। हाँ, तो ये नॉर्मल बात है ना। कुछ लोग ऐसे रहते हैं बस सिर्फ 4 उंगली पकड़ के 4 उंगली का पोर्शन से ही हाथ मिलाते हैं और धीरे से बोलते हैं हेलो सर, हाउ आर यू, एकदम बहुत लो टोन में। ऐसा लगता है जैसे वो बोलने में दूसरे से ज्यादा उसमें उससे आगे वो बढ़ नहीं सकता, या उसको हाथ मिलाने में नजाकत रहती है, बहुत नाजुकता रहती है, कमजोरी लगता है उसको, वो अपने आप को नर्म रहता है, हल्का होता है। ठीक है, उसका हाथ मिलाने के बाद देयर इज नो स्ट्रेंथ, नो प्रेशर, ऐसा ही थूजा का पेशेंट ये करता है। तो समझ लीजिए वो 4 उंगली से हाथ मिलाता है तो वो थूजा का पेशेंट हो सकता है। ठीक है, थूजा का पेशेंट बहुत नर्म से हाथ मिलाता है। ऐसा क्यों होता है, क्यों करता है ऐसा? थूजा को ये महसूस होता है कि वो बहुत डेलिकेट है, वो बहुत थीन है, वो फ्रगाइल है, उसको ये फीलिंग है कि उसको कोई जोर से पकड़ लेगा तो वो टूट जाएगा। ये सिर्फ उसका भ्रम है ना। ये क्या है, ये डेलूजन है, तो एक्चुअल में होता नहीं है, लेकिन ये उसका भ्रम है, ये उसका डेलूजन है, ये वास्तविकता नहीं होती है। ठीक है, ये सिर्फ भ्रम होता है। थूजा का पेशेंट हमेशा या भ्रम में रहता है, उसकी जो बॉडी जो डेलिकेट है वो कांच की बनी है, उसको लगता है लकड़ी की बनी है, ये बहुत आसानी से टूट जाएगी। इस वजह से थूजा को जब किसी से हाथ मिलाना है या रास्ते में कहीं पे चलते हैं तो अपने आप को बहुत संभाल के चलता है। अगर कोई आदमी उसको अप्रोच कर रहा है या उसको मिलने आ रहा है तो वो बड़े सावधान हो जाएगा, है ना, वो बहुत कॉन्शियस हो जाएगा। रूब्रिक है फियर अप्रोचिंग हिम ऑफ अदर्स, है ना, और इस तरह की मानसिकता, मेंटालिटी, विचार उसके मन में इस तरह का डर पैदा करता है। ठीक है, इस विचारधारा से उसका मन में कुछ डर आ जाता है। ठीक है, इट क्रिएट्स अ काइंड ऑफ फियर। ठीक है, थूजा का पेशेंट ऐसी जगह में कहीं नहीं जाएगा जहां बहुत ज्यादा भीड़ है, यही भ्रम की वजह से। इट इज ड्यू टू देयर डेलूजन, वो ऐसे रास्ते में नहीं जाएगा जहां रास्ता पतला है, नैरो है, संकरा है ना, या जहां लोगों को बहुत ज्यादा आना जाना है। वो चाहता है कि लोग से टच हो जाए, लोग उसको टच करे, वो नहीं चाहता कि लोग उसको टच करे या उसके पास है, बिकॉज देयर डेलूजन, वो ये नहीं चाहता कि लोग उसके नजदीक आए, अप्रोच करे, उसके करीब आए। वो ये चीज है ना, बच्चों में भी हम लोग देखते हैं, उसमें भी पाया जाता है। हम लोग ने महसूस किया कि कभी कभी बच्चे जो होते हैं वो नहीं चाहते कि उसके करीब कोई आए,
या कोई डॉक्टर को भी करीब आने नहीं चाहता है। ठीक है, बहुत बार कोई बच्चा को देखते हैं वो डॉक्टर के पास भी आना नहीं चाहता है। कोई भी स्ट्रेंजर या कोई अजनबी उसको अप्रोच करे तो उसको पसंद नहीं है। ये अप्रोच करना या मिलना उसको बिल्कुल पसंद नहीं है। इसी वजह से थूजा पेशेंट को क्या होता है कि वो स्कूल जाना, बच्चा जो होता है स्कूल जाना पसंद नहीं करता है ना। स्कूल जाना पसंद क्यों नहीं करता कि वहाँ भीड़ भाड़ रहती है, बच्चे रफ रहते हैं, है ना, मस्ती करते हैं। यहाँ थूजा का पेशेंट सावधान रहता है। और एक कारण है कि थूजा का पेशेंट स्कूल नहीं जाना चाहता है, स्ट्रेंजर को पसंद नहीं करता हो। वो चाहता है कि उसके परिवार के लोग या उसके फैमिलियर परिचित हो वही उसके इर्द गिर्द है ना। वो चाहता है कि खाली फैमिली वाले और मेरे जो फैमिलियर है जिसको वो जानता है, पहचान है, वही उसके इर्द गिर्द रहे, उसके साथ रहे। इसी तरह से स्ट्रेंज सिचुएशन यानी ऐसी कोई जगह में जाना पसंद नहीं करता जहां वो पहले कभी गया नहीं है। कोई नया जगह में जाने के लिए बोलेगा तो उसको थोड़ा हिचकिचाहट होगा, नहीं जाना पसंद करेगा जल्दी से, जहां वो गया नहीं है या वो जगह उसके लिए अनजान है ना। तो डेलूजन स्ट्रेंज फेमिलियर थिंग सीम्स डेलूजन। नेक्स्ट है डेलूजन स्ट्रेंजर्स ही सीज। तो अनजान लोग और अनजान जगह ये भी पसंद नहीं करता। थूजा का बच्चों को एग्जामिनेशन का भी डर लगा रहता है, इसको एग्जामिनेशन का भी डर रहता है। ये सारी चीजें मिलाकर हम लोग देखते हैं कि थूजा का बच्चा जो है स्कूल जाना पसंद नहीं करता है। यहाँ एग्जामिनेशन का डर जो बच्चों का होता है वो बड़ों में भी पाया जाता है। ठीक है, कोई बड़ा लड़का है बीएससी, आईएससी या आईएएस एग्जामिनेशन देने जाता है और वो थूजा का पेशेंट है तो वो घबरा जाता है और बहुत ज्यादा डर उसको लगने लगता है, क्योंकि वो अंदर ही अंदर वो मान लेता है कि एग्जाम है, मैं फेल हो जाऊंगा, मैं पास नहीं होऊंगा। उसका कॉन्फिडेंस बहुत लो होता है। इस तरह की मेंटालिटी रहते हैं, वहाँ नेचुरल है कि मिस्टेक होने का चांसेस बढ़ जाता है। तो थूजा का पेशेंट के लिए जो एग्जाम होता है वो उसके लिए अग्नि परीक्षा जैसा होता है ना। वो इतना ज्यादा उसको हवा बना रहता है, इतना ज्यादा एग्जाम का डर लगा रहता है कि परीक्षा का यही समझते हैं कि फियर ऑर्डिल्स ऑफ है। ये थूजा में फियर ऑर्डिल्स ऑफ भी है, उसको ये लगता है, उसको परीक्षा ऐसा लगता, उसका पास्ट एक्सपीरियंस इतना खराब रहता है कि वो एग्जाम से बहुत डरा रहता है। पहले जब कभी भी उसको एग्जाम देना है तो उसके पहले उसको एंटीसिपेटरी फियर पैदा हो जाता है ना। यानी वो जो चीज घटित होने वाली है, जो अभी होने वाली है, उसके पहले ही उस चीज को लेकर बेचैनी और डर उसको लगा रहता है, डर पैदा हो जाता है उसमें। इस डर की वजह से उसको पेट में दर्द भी होता है या एंटीसिपेटरी फियर या एंजाइटी की वजह से थूजा को लूज मोशन भी हो सकता है। ठीक है, तो ये हम लोग जेलसीमिया में और अर्जेंटम नाइट्रिकम में भी देखे थे, ऐसा होता है। तो जब भी कोई एग्जाम है, किसी को मिलना है या एंगेजमेंट हो या कोई इंपॉर्टेंट पर्सनालिटीज है उससे मिलना जाता है या स्टेज में परफॉर्म करना चाहता है, ये सारे ऐसे सिचुएशन है जो थूजा पेशेंट को नर्वस कर देते हैं, डरा देते हैं। ठीक है, तो ये जो डर है, काय का डर है, थूजा का डर क्यों है? थूजा पेशेंट अलग थलग रहना पसंद करता है, वो रिजर्व रहना पसंद करता है, इसे कंपनी पसंद नहीं है, खास करके स्ट्रेंजर अजनबी का तो एकदम ही पसंद नहीं करता है। वो नहीं चाहता कि लोग उसके बारे में जाने, ही डोंट वांट टू बी डिस्कवर्ड, है ना, वो अपने आप को डिस्कवर नहीं करना चाहता है। थूजा का पेशेंट उसको स्टेज में बोलना है, परफॉर्म करना है या सिंगिंग करना है या कोई एक्टिविटी करना है, तब उसकी एंजाइटी बढ़ने लगती है, क्योंकि वो नहीं चाहता कि लोग उसे देखें और उसे डिस्कवर करें। ठीक है, वो लोगों की नजरों में आना ही नहीं चाहता है, वो नहीं चाहता कि लोग उसे देखें, सारी निगाहों को देखे उसको पसंद नहीं है ना। वो दूसरों की निगाहों से निगाह उस पर पड़े वो पसंद नहीं करता है। ऐसे समय में वो नर्वस होने लगता है, वो नहीं चाहता कि उसको लेकर उसके ऊपर कोई जजमेंट पास करे, उसका ऊपर कुछ बोले, उसको कमेंट करे। पूजा ने लिए ज्यादा इंपॉर्टेंट है कि लोग उसके बारे में क्या सोच रहे हैं। वो उसका माइंड में ये चलेगा कि लोग मेरे बारे में क्या सोच रहे हैं,
लोग मेरे बारे में क्या कमेंट पास कर रहे हैं करें। इस तरह का डर जो है थूजा में हम लोग को देखने को मिलता है। थूजा पेशेंट का जो गुस्सा होता है फैमिली के प्रति होता है ना, अपने फैमिली के प्रति गुस्सा होता है, परिवार के सदस्यों को लेकर के होता है, उनके बिहेवियर जो होता है उनके परिवार वालों का उनको लेकर के होता है। ठीक है, तो मान लीजिए एक जॉइंट फैमिली है ना, किसी एक सदस्य के साथ उसके दूसरों घर वाले सदस्य का व्यवहार या बिहेवियर अच्छा नहीं है। ठीक है, हम लोग एक एग्जांपल लिए हैं, एक जॉइंट फैमिली है, कोई एक सदस्य है और बाकी सबों का उस सदस्य के साथ जो है व्यवहार अच्छा नहीं कर रहा है ना, नॉट अप टू द मार्क, रूड बिहेवियर था, है ना। ऐसे समय में थूजा का पेशेंट का जन्म वहीं से होता है। थूजा वहीं से, वो जो सदस्य है उसमें थूजा का सिम्टम्स वहीं से आने लगते हैं। मान लीजिए कोई सदस्य ऐसी गलती कर देता है तो उसको समझाना चाहिए। जब भी हम लोग का घर में कोई बच्चा लोग गलती करते हैं तो हम लोग समझाते हैं, है ना। तो उसको कभी कोई गलती कर देता है कोई सदस्य, उसको समझाना चाहिए था और उसको जनरली समझाया जाता है। ठीक है, अगर उसको अगर समझाने के बजाय उसको है ना, या उसको शर्मिंदा करेंगे, वो रिवर्स पड़ेगा और छोटी डांटना, निंदा करना या तिरस्कार जो एटीट्यूड रहता है, ऐसी वजह से थूजा पेशेंट को एग्रावेशन होता है। तो ये पेशेंट घर का काम नहीं सही से करता है, रेस्पॉन्सिबिलिटी निभाता, तब भी उसको एप्रिसिएशन, अगर वो रेस्पॉन्सिबिलिटी सही से निभाता है तब भी उसको एप्रिसिएशन नहीं मिलता है तो वो नेग्लेक्टेड फील करता है अपने आप को। बात में वो सदस्य को कंप्लेन करता है, छोटी छोटी बातों में रिप्रोच करना, इस तरह का रूड बिहेवियर होता है फैमिली में। तो इस रूड बिहेवियर की वजह से उसे अपने फैमिली मेंबर्स के प्रति गुस्से वाला, एंगर वाला एटीट्यूड डेवलप कर जाता है। तो जब उस सदस्य को देखा कि उसके साथ में व्यवहार अच्छा नहीं हुआ लोगों का, तो उसका भी एंगर डेवलप कर जाता है और इरिटेबल हो जाता है और इरिटेबिलिटी डेवलप होने लगती है। अगर बच्चा हो और गलती करता है तो उसको समझाने के बजाय स्ट्रॉन्ग पनिशमेंट देंगे या एम्बेरस फील कराएंगे तो उसकी गलतियों में तो वो धीरे धीरे फैमिली मेंबर से कटने लगता है और उसको चिढ़ाने लगती है और फिर उससे गुस्से के रूप में ले लेती है और एंगर हो जाता है और कभी कभी वायलेंट एंगर भी हो जाता है ना। देयर इज अ कॉन्ट्राडिक्शन, विरोध करना। थूजा का पेशेंट है ना हमेशा से चाहता है कि वो उसके हिसाब से हो, उसके तरीके से हो, कोई भी काम हो थूजा पेशेंट चाहता है। अभी हम लोग के सर ने भी समझाया बहुत अच्छी तरह से कि वो अपना तरह से रहना चाहता है, अपने हिसाब से, अपने तरीके से ही उसको रहना पसंद है। जैसा वो चाहता है वैसा ही उसको है। कोई विरोध करे उसका तो खंडन करे तो उसको बहुत ज्यादा गुस्से में आ जाता है, वायलेंट हो जाता है। अगर पेशेंट बड़ा है, एडल्ट है, समझदार है तो गुस्सा को छुपा लेता है, ठीक है, या बर्दाश्त कर लेता है। लेकिन अगर ये बच्चा में है तो ये उभर कर आ जाता है और हम लोग को दिखाई देने लगता है। जैसा हम लोग ने बताया इस तरह का व्यवहार बच्चे के साथ होता है तो उसको गुस्सा आ जाता है। अगर थूजा के बच्चे को कॉन्ट्राडिक्ट किया, उसकी बात नहीं मानी, किसी बात के लिए मना किया तो वो बहुत ज्यादा गुस्सा हो जाता है, जमीन में लेट जाता है। आप लोग देखेंगे बहुत बार बच्चा जमीन में जाकर सो गया और हाथ पैर पटकने लगता है और इस तरह वो अपना क्रोध या आक्रोश की वजह से कभी कभी वो बोल नहीं पाता है, ठीक है, वो बोलने नहीं सकता है, उसकी आवाज रुक जाती है एकदम और इतना ज्यादा गुस्सा आ जाता है उसको कॉन्ट्राडिक्शन से, तो ये सब गुस्से से बहुत ज्यादा वायलेंट हो जाता है। तो यहाँ रूब्रिक बनता है एंगर, कॉन्ट्राडिक्शंस फ्रॉम एंगर, इजीली एंगर, ट्राइफल्स एट एंगर, वायलेंट when things don't go after his will, एंगर वायलेंट when things don't go after his will, उसके हिसाब से अगर उसकी विचारधारा से कुछ नहीं हुआ तो वो वायलेंटली एंगर हो जाएगा। इरिटेबिलिटी, फैमिलीज टू हर, अपने फैमिली के प्रति वो चिड़चिड़ा हो जाता है। इरिटेबिलिटी, क्वेश्चन आफ्टर, इरिटेबिलिटी, फैमिली टू हर, इरिटेबिलिटी, sleep when roused by noise during, irritability sleep when roused by noise during,
इरिटेबिलिटी वैकिंग ऑन, इरिटेबिलिटी मॉर्निंग वैकिंग ऑन। जब बच्चा सो के उठता है तो उसका नेचर इरिटेबल, ऑब्स्टिनेट, जिद्दी इस तरह का होता है। पूजा को नींद से बहुत गहरा रिश्ता है। स्लीप, पूजा का पेशेंट जो जल्दी नींद नहीं आती है, पूजा का पेशेंट को नींद नहीं आती है ना, ड्यू टू थॉट्स, सोच विचार के, रेस्टलेसनेस की वजह से होता है ना। ये जो उसको नींद नहीं आती है वो क्यों होता है? वो बहुत सोच विचार करता है, रेस्टलेस होता है ना। पूजा का पेशेंट जब आंख बंद करता है तो उसको विचित्र विचित्र चेहरे दिखाई देते हैं, है ना। मे बी इविल, घोस्ट, एनिमल, वो सब उसको दिखाई देते हैं। ये चेहरे उसके बहुत डरावने हो सकते हैं। उसको जब आंख बंद करता है तो उसको डरावने दिखते हैं, है ना, लगता है। जैसे ही पेशेंट बच्चा आंख बंद करके सोने जाता है उसको इस तरह के चेहरे दिखाई देते हैं, इसलिए वो नींद जल्दी नहीं आती है और देर से आती है। उसकी नींद जो है रेस्टलेस, बेचैन वाली होती है ना। इधर से उधर वो बदलना, पैर पकड़ना, करवट बदलते रहना, ट्विचिंग ऑफ द एक्सट्रीमिटी, ये सारी चीजें होती है इसमें, है ना। इसके ड्रीम्स उसको बहुत परेशान करते हैं। परेशान करते हैं पूजा को डेड बॉडी यानी डेड पीपल, मरे हुए लोग, या उस अपने डेथ के सपने भी उस, है ना। उसको ऊंचाई के सपने भी बहुत आते हैं, ठीक है। उड़ने के सपने आते हैं, जैसे लगता है कि वो उड़ रहा है, उससे लगता है कि मैं ऊंचाई से गिर रहा हूँ, ऊपर से वो गिर रहा है, और उसको सारे डरावने सपने निरंतर आते रहते हैं और बच्चा डर के उठ जाता है। उसका ये उठना सुबह 3 से 4 के बीच में ज्यादा होता है। यही वजह है कि डिस्टर्ब स्लीप की इस तरह के ड्रीम्स वो दिखता है। इरिटेशन से सभी ये जो है जितने भी इरिटेशन, ये सभी वैक्सीन यानी टीके लगवाने के जाने के उसके बाद पा रहा है। डिस्टर्ब स्लीप है ना, वो उठता है, रेस्टलेस स्लीप है, तब उसकी नींद पूरी नहीं होती है, तो सुबह उसको थोड़ी गहरी नींद आती है। और जब सुबह उठने का वक्त होता है उस समय उसे बहुत आलस होती है, बिस्तर छोड़ना वो नहीं चाहता है। लेकिन किसी तरह फोर्सली उसको उठाया जाए और कहा जाए कि उठो, तब उसको गुस्सा और चिड़चिड़ापन होता है। इरिटेबिलिटी व्हेन रोस्ड बाय नॉइज ड्यूरिंग, है ना, रूब्रिक है इरिटेबिलिटी व्हेन रोस्ड बाय नॉइज ड्यूरिंग। अनदर कॉज ऑफ इरिटेबिलिटी क्या है? इट इज सेमिनल डिस्चार्ज, है ना। पेशेंट जब भी सेमिनल डिस्चार्ज होता है तब चिड़चिड़ा होता है या एंगर आने लगता है, ऐसा होता है ना। हर इंसान जब इंटरकोर्स या क्वेश्चन के बाद थोड़ा रिलैक्स महसूस करता है ना, क्योंकि ये प्लेजरेबल एक्ट है। पर यहाँ थूजा का पेशेंट का उल्टा होता है, वो इरिटेबल हो जाता है। इन एनी कंडीशन आफ्टर सेमिनल डिस्चार्ज पेशेंट बिकम्स इरिटेबल। थूजा का पेशेंट को एमोरस ड्रीम्स आते हैं, सेक्सुअल ड्रीम्स आते हैं, उसको साथ साथ उसको पेनफुल इरेक्शन भी होता है और कभी कभी सीमेंट डिस्चार्ज भी होता है, तब भी उसको इरिटेबली हो जाती है। द ओनली थिंग थूजा पेशेंट एंगर इज एमिलियरेशन इज आफ्टर यूरिनेशन। पेशाब करने के बाद जो होता है उसके गुस्से में शांति आती है। तो ये मैंने जो पढ़ा था और मैंने आप लोगों के साथ शेयर किया, और मैं अब डॉक्टर बाबर को ओवर करता हूँ। थैंक यू एवरीबॉडी फॉर बी विथ मी। थैंक यू। আমি এই মুহূর্তে পূজার একটা কেস বলছি, আপনারা শুনুন, ঠিক আছে? কেসটি আমার না, এক ডাক্তারবাবু, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের কলকাতারই আর কি, খুবই ফেমাস ডাক্তার উনি, ডাক্তার সুকান্ত বাবুর কেস। তো কেসটা হচ্ছে এরকম টাইপের। একটা মহিলা আর কি, তার বয়স হচ্ছে 40 বছর বয়স। সে এসেছে তার স্বামীর সঙ্গে। তো রিক্সা থেকে নামার পর স্বামী তাকে ধরে নিয়ে মানে আসে আর কি। তার প্রবলেম হচ্ছে তার হাঁটুতে প্রচন্ড ব্যথা, পায়ের গোড়ালিতে প্রচন্ড ব্যথা, খুব কষ্ট পাচ্ছে। তো আমি তারপরে বসতে বললাম আর কি। বসেন, বলেন কি সমস্যা, হ্যাঁ, তখন জিজ্ঞাসা করা হয় আর কি। তো এবার ওই
মহিলা বলছে আর কি, হুম, ভদ্রমহিলা বলছে যে আমার হাত পা ভেঙে যাবে, এত যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে মানে উনি বলছে যে এত যন্ত্রণা হচ্ছে মনে হয় আমার হাত পা ভেঙে যাবে। তো আমি তাকে জিজ্ঞাসা করি যে কতদিন ধরে আর কি, পেশেন্ট বলছে প্রায় 2 বছর হলো। তো আমি বললাম কিভাবে শুরু হলো? রুগী বলে যে রোগা বলে আমি রোগা বলে একটা ভিটামিন ক্যাপসুল খাচ্ছিলাম। ওই ক্যাপসুল খাওয়ার পরে আমার পায়ের যন্ত্রণা শুরু হয়। আমার মনে হয় ওই ক্যাপসুলটা খাওয়া আমার ঠিক হয়নি, এখন যন্ত্রণায় মানে অস্থির, ঘরের কোনো কাজ করতে পারি না, আমার থাকা না থাকার এক সংসারের কোনো কাজেই আমি লাগি না, মানে আমি থাকা না থাকা একই সময় আর কি, সংসারের কোনো কাজে লাগি না, যেহেতু আমি ঘরের কোনো কাজ করি না, সেজন্য কি হয়, বাড়ির লোকজন ঘরের লোকজন আমাকে ভালোবাসে না। এই সংসারে আমার হিতাকাঙ্ক্ষী বলতে কেউ নাই। আমি এতদিন ধরে যে সংসারটা করে এলাম তার জন্য কেউ আমাকে প্রশংসা করে না। তো এই তো অবস্থা ডাক্তারবাবু, এই অবস্থায় আমি কি করব বলুন? তো তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি সারাদিন কি করেন? তো রুগী বলে যে সারাদিন বসে বসে ভাবি। কি আর করবো, সারাদিন বসে বসে ভাবি, এক সময় তো খুব গরিব ছিলাম, ঠিক মতো খাওয়া জুটতো না, এখন তো বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, কত সুন্দর আনন্দ ফুর্তিতে থাকবো, তো তা পারছি না, তাই বসে বসে সেই কষ্টের দিনগুলো ভাবি যে আজ আমার কি অবস্থা। তো ডাক্তারবাবু আমি তো ভীষণ রোগা, যদিও আমি ওজন মেপেছিলাম প্রায় 70 কেজি ওজন। তো এবার রুগীর স্বামী বলছে আর কি, যে ডাক্তারবাবুদের হিসাব অনুযায়ী ওজন তো বেশি আছে। তো এইবার রুগী না রেগে গেছে আর কি, রেগে বলছে, হ্যাঁ, রুগী রেগে বলছে, মানে খেকিয়ে আর কি বলছে আর কি, খেপে গিয়ে বলছে, বলে তুমি বেশি বোঝো, তুমি বেশি বোঝো। তো এবার ওর ধমক শুনে না ওর সামনে চুপ হয়ে যায়। তো এবার আমি রুগীকে বাইরে বসিয়ে স্বামীকে জিজ্ঞাসা করি, বলো তো তোমার বইয়ের মেজাজ সম্বন্ধে একটু বলো তো কেমন ধরনের। এবার স্বামী বলছে যে ডাক্তারবাবু বলেন না, ভীষণ রাগী, হ্যাঁ, যা বলবে তাই করতে হবে, ওর কথা অনুযায়ী চলতে হবে, ওর কথা অনুযায়ী না চললে রেগে বোম, কথায় কথায় রেগে যায়। তো আমি বললাম যে সারাদিন আপনার বউ করেটা কি? স্বামী বলছে ঠাকুর পুজো করে, ঠাকুর পুজো ছাড়া অন্য কোনো কাজ করে না, বাড়ির সব কাজ করে আমার বুড়ো মা, বউ তো ঠাকুর ভক্ত, কোনো কাজকর্ম করে না, আর ভীষণ ধীরে ধীরে, যেটুকু করবে খুবই ধীরে ধীরে, আর খুবই ভুলো মন, কিছুতেই কিছু মনে রাখতে পারে না, কথা বলতে বলতে ভুলে যায়, স্মরণ শক্তি একদমই কম। তো বললাম আর কিছু বলবেন? তো স্বামী বলে না। তারপরে রুগীকে ডেকে নেওয়া হয়, ডেকে নেওয়ার পরে বলা হয় যে আপনি আর কিছু বলবেন? রুগী বলে তেমন কিছু নয় ডাক্তারবাবু, আমি প্রায় দিনই না মরা লোকের স্বপ্ন দেখি। আমি বলি কিরকম স্বপ্ন, মরা লোক বলতে? তো রুগী বলছে যে আমি মানে ওই যে ডেড বডি আছে না, ডেড বডি পুড়ে আছে, হ্যাঁ, এগুলো স্বপ্ন দেখি, খালি মরা মানুষের স্বপ্ন দেখি, ডেড বডির স্বপ্ন দেখি, আর মাঝে মাঝে স্বপ্ন দেখি যে কেউ আমাকে মার্ডার করছে। তো এই ছিল কেস।
এই ছিল কেস। এই পেশেন্টটাকে থুজা দেওয়া হয় 200। থুজা দেওয়ার পরে এই পেশেন্টের ধীরে ধীরে সমস্যার উন্নতিগুলো চলে আসে আর কি। ঠিক আছে, তো এইখানে যে রুব্রিক গুলো কনসিডার করা হয় সেগুলো হচ্ছে অ্যাঙ্গার, ট্রিপল স্যাট, একটুতে রেগে যায়, যেটাকে না স্বামী বলছিল আর কি। অ্যাঙ্গার ভায়োলেন্ট হোয়েন থিংস ডো নট গো আফটার হিজ, অর্থাৎ ওর কথা মতো না চললে পরে আর কি, হ্যাঁ, কথার বিরুদ্ধে গেলে পরে ও যেটা চাইছে, যেটা ও, হ্যাঁ, সেটা যদি না করা যায় আর কি, ওর ইচ্ছা পূর্ণ না করলে পরে পেশেন্ট প্রচন্ড ভাবে রেগে যায়। এটা একটা খুবই ইম্পর্টেন্ট রুব্রিক থুজার। আর রুব্রিক না এখান থেকে ডিলিউশন বডি ব্রিটেল, কাচের তৈরি মনে হয় বডিটা। ডিলিউশন এমাসিয়েশন অফ, শুকায় যাচ্ছে, ওই যে জন্য ভিটামিন ক্যাপসুল খাইছিল আর কি। ডিলিউশন ওয়ার্থলেস হি ইজ, হ্যাঁ, আমাকে কেউ করে না, কোনো কাজ কোনো করি তবু কোনো দাম দেয় না, এরকম টাইপের আর কি ব্যাপারগুলো। ডিলিউশন ফ্রেন্ডলেস হি ইজ, বাড়িতে কেউ নাই, কেউ ওকে ভালোবাসে না, এরকম টাইপের। ডিলিউশন রং ডান রং হি হ্যাজ, আর ডুয়েলস পাস্ট ডিসএগ্রিবল অকুরেন্স অন, ওই যে বসে বসে ভাবে সেই আগেকার দিনে, এখন মানে আগে গরিব ছিল, কত কষ্ট করে চলতো, তখন কত ভালো ছিল, আর এখন বড় মানে বড় বড় লোক অবস্থা, তাও মানে কোনো শান্তি নাই, এরকম আর কি। সেই আগেকার দিনের ব্যাপারগুলো ভাবে আর কি, আগে দুঃখের দিনগুলো ছিল। আর রিলিজিয়াস অ্যাফেকশন টু অকুপাইড উইথ রিলিজিয়াস, ওই যে খালি ঠাকুর পূজা পাঠ নিয়ে থাকে। আর রুব্রিক নেয় ড্রিমস ডেড বডিজ, পেশেন্ট যেটা বলে যে মরা মানুষের স্বপ্ন দেখে, হ্যাঁ। আর ড্রিমস মার্ডার, আমাকে মনে হয় কেউ খুন করতে আসছে, মার্ডার করছে। তো এই ছিল হচ্ছে কেস আর কি। তাকে থুজা দেওয়া হয়, এরপরে রুগী আসে একা হেঁটে হেঁটে, ঘরের কাজকর্ম করা চালু করে দিছে মাঝে মাঝে, যেটা কিন্তু আগে করতো না, ওর শাশুড়িকে দিয়ে করাইতো, বুড়ো শাশুড়িকে দিয়ে। তো এবং মেন্টালিটিও অনেক চেঞ্জ। তো এই একটা কেস। আমি আর একটা কেস বলছি, হ্যাঁ, আর একটু বড় কেসটা। এটাও এটা হচ্ছে সুকান্ত বাবুর কেস। অ্যাকচুয়ালি লেখাগুলো বাংলায় তো মানে ঠিকই আছে লেখা, মানে মাঝে মাঝে একটু বানান টানান ভুল এদিক ওদিক, তো যার জন্য আমি অতটা গুছিয়ে বলতে পারছি না আর কি, হ্যাঁ। তো আপনারা আর একটু ধৈর্য ধরে শুনুন, ভালো লাগবে আর কি। তো কেসটা হচ্ছে মানে ডাক্তারবাবু বলছি আর কি, গত 3 মাস আগে দেখা এই কেসটি, হ্যাঁ, রিপোর্ট খুব ভালো এসেছে, সেজন্য আমি কেসটা গ্রুপের মধ্যে দিচ্ছি আর কি। তো এই কেসটা হচ্ছে মেয়েটির বয়স 19 বছর, মেয়েটির বয়স হচ্ছে 19 বছর। তো মেয়েটি 16 বছর বয়সে বিয়ে হয়েছে, তো বাচ্চা কাচ্চা হয় না, সেই জন্য এসেছিল আর কি। 19 বছর বয়স, 16 বছর বয়সে বিয়ে হয়েছে, প্রবলেম কি, বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওকে। তো সেজন্য এসেছিল। এখন প্রতিদিনই মানে সরি, তারপরে কি 16 বছর বয়স মেয়েটি, 16 বছর বয়সে বিয়ে হয় আর কি, 19 বছর বয়স। মেয়েটি স্বামীর সঙ্গে এসেছে, তো মুসলিম পরিবারের মহিলা। তো একে আমার এক চেনা রোগী পাঠায় আমার কাছে আর কি। তো ওরা দুজনে আসে আর কি, স্বামী স্ত্রী। বসতে বললাম, জিজ্ঞাসা করলাম বলো কি অসুবিধা। তো স্বামী বলে যে 3 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু ডাক্তারবাবু কোনো ছেলে পিলে হচ্ছে না, ইদানিং গাঁটে গাঁটে ব্যথা, মাথা ঘোরা, গ্যাসের সমস্যা, নানা রকম প্রবলেম দেখা দিয়েছে। তো আমি বললাম কোন সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছো, সবচাইতে ইম্পর্টেন্ট কোনটা। তো এবার স্বামী বলছে সমস্যা সব সমস্যা নিয়ে ডাক্তারবাবু আপনার কাছে এসেছি, সবগুলোকে ঠিক করতে হবে। তো প্রথমত যাতে ছেলে পিলে হয় তার ব্যবস্থা প্রথমে করতে হবে। তো আমি বললাম পরীক্ষা নিরীক্ষা কিছু করিয়েছো। তো স্বামী বলল সব রকম পরীক্ষা হয়েছে ডাক্তারবাবু, দুজনেরই সব নর্মাল।
তারপর আমাকে এক গাদা কাগজ ধরিয়ে দেয় হাতে। তো আমি কাগজপত্র দেখলাম, রিপোর্ট টিপোর্ট সবই নর্মাল। তো মেয়ের দিকে ছেলের দিক দিয়ে তো সবই নর্মাল আর কি। তো এইসব কেসে আমরা মানে যেহেতু সবকিছু নর্মাল, আমরা 100% ভরসা পাই, তাই না? উনি লিখছে আর কি ব্যাপারটা আর কি। হ্যাঁ, তো এইবার কেস টেকিং স্টার্ট, যেহেতু রিপোর্ট নর্মাল। তো আমি বললাম যে 16 বছর বয়সে মেয়ে, 16 বছর আমি বললাম 16, স্বামী বলছে কি করবে ডাক্তারবাবু, ও তো শোনার পর থেকে হ্যাঁ কান্নাকাটি শুরু করে দিল, মার হাতে পায়ে ধরা। বলছে না মাসি, মানে ওরা খালা বলে আর কি, বলছে খালা আমি কোথায় যাব তাহলে, ও বাড়িতে গেলে তো আমাকে খাটিয়ে মারিয়ে ফেলবে, মানে যে বাড়িতে ওর বাপের বাড়ি যদি চলে যায়। তো তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। আমি বললাম বিয়ের পরে অনেক মেয়ের বাচ্চা আসতে অনেক সময় তো 5 বছর 6 বছর লেগে যায়, ডাক্তার বলছে আর কি। হ্যাঁ, এত তাড়াতাড়ি কি আছে? এবার স্বামী বলছে আমার বাড়ির লোকেরা চাইছে একটা বাচ্চা কাচ্চা হোক। আমি বললাম তোমার বউয়ের মেজাজ কেমন, একটু এই সম্বন্ধে একটু বলো, একটু শুনি। এবার স্বামী বলছে যে ডাক্তারবাবু ভীষণ বদমেজাজি, ইদানিং তো কথায় কথায় রেগে যায়, কোনো কথায় যদি মিল না হয় রেগে আগুন, যা চাইবে তাই দিতে হবে, আমাদের তো অস্থির করে তুলছে। তাই প্রশ্ন করলাম কিরকম 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 অস্থির করে তুলছে একটু বলো। এবার স্বামী বলছে মানে ভীষণ খামখেয়ালি, খালি চুপচাপ বসে থাকে আর ওই পুরানো দিনের কথা ভাবে, ওর সৎমার অত্যাচারের কথা খালি ভাবে। ওর সৎমা ওকে মেরে পিঠে দাগ করে দিয়েছিল, 2-1 বার খুন্তির ছ্যাঁকাও দিয়েছে। ও সেই সব কথা চিন্তা করে। আমরা এত করে বোঝাই যে যা অতীতে ঘটে গেছে তোমার জীবনে, তুমি ওসব আর চিন্তা করো না, কিন্তু ও কিছুই শোনে না, ও চুপচাপ বসে বসে ভাবতে থাকে। আর হচ্ছে কি ডাক্তারবাবু, ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে ও রেগে আগুন হয়ে যায়, কিছুতেই থামানো যায় না। আপনি বলুন এরকম মেয়ের সঙ্গে কিভাবে ঘর করা যায়? যখন মেজাজ ভালো থাকে তখন আবার সবার সঙ্গে ভালো ব্যবহার করে। আমার মাকে তো পটিয়ে রেখে দিয়েছে। মা একমাত্র বাড়ি ওর দলে, ও চিকিৎসা মাই করাচ্ছে। বুঝতে পারলাম না ব্যাপারটা, মানে এখানে বলতে যাচ্ছে যে ও আমার মাকেও পটিয়ে রেখেছে, ওর চিকিৎসা মাই করাচ্ছে। মা বললো আপনার কথা যে যা ওইখানে যা ওষুধ নিয়ে দেখ কি হয়, ওই ডাক্তারবাবুর কাছে যা, তাই আমরা এখানে এলাম আর কি। তাই আমি বললাম আর কিছু বলো। স্বামী বলে যে আর হচ্ছে অপরিচিতি কারোর সঙ্গে কথা বলে না ডাক্তারবাবু, অপরিচিতি কারোর সঙ্গে কথা বলে না, বাড়িতে কোনো আত্মীয় এলে তার সঙ্গেও কথা বলে না, আলাপ করতে চায় না, ভীষণ স্মরণ শক্তি কম, কাজে ভীষণ ভুল করে, কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলে, কি বলেছিল ভুলে যায়, আর বক বক করে, বড্ড মানে কোন একটা জিনিস লিখতে গেলেও উল্টাপাল্টা লিখে ফেলে, কখনো কখনো তালেবস্বর লেখে তো আর একটা শব্দ লেখা, মানে শব্দ লিখবো তো তালেবস্বর। আজকের মতো স্পিকার তো আর কেউ নেই, আপনারা যদি কেউ আলোচনা করতে